পাপ্পু, শাহজাদা, এরকম কত কিছু অপমান করার যত রকমের ভাষা আছে তার সব কিছুই প্রয়োগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি যে দলটাকে নেতৃত্ব দেন সেই দলটার অস্তিত্বকে বিনাশ করে দেওয়ারও চেষ্টা হয়েছে অনেকবার। আমরা বলছি রাহুল গান্ধীর কথা। ভারতের রাজনীতিতে একটি ঐতিহ্যবাহী পরিবারের সদস্য, ভারতের সবচেয়ে প্রাচীন দলের নেতৃত্বদানকারী রাহুল গান্ধীকে গত কয়েক বছরে এই ধরনের নানা অপমান সহ্য করতে হচ্ছে। কোট আনকোট পাপ্পু রাহুল গান্ধী এখন ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক হতে যাচ্ছে। অন্তত এবারের লোকসভা নির্বাচন সেই ইঙ্গিতটাই দিচ্ছে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। চলুন শুনে আসি তিনি কি বলেন। বিজেপি এটা খুব ভালোভাবে জানে যে কংগ্রেস বলতে কিন্তু গান্ধী পরিবার, আর এই গান্ধী পরিবারের মধ্যে এখন এই মুহূর্তে যারা রয়েছেন তাদের ভেতরে রাহুল গান্ধী হচ্ছেন সোনিয়া গান্ধীর পর উত্তরাধিকার। সুতরাং কংগ্রেস রাজনীতিটা গান্ধী পরিবারকে ঘিরে আবর্তিত হয়, আর সেই গান্ধী পরিবারের নেতৃত্বে ক্রমশ চলে আসবে রাহুল। সুতরাং শুরু থেকেই রাহুলকে অ্যাটাক করো। সেই যে আক্রমণের যে ছক, তাতে কিন্তু রাহুল নিজেই অনেক ইন্ধন জুগিয়েছেন। বহুবার বহু ক্ষেত্রে দেখা গেছে তিনি এমন ধরনের কথা বলেছেন, এমন ধরনের কাজ করেছেন, যেমন ধরা যাক যখন মনমোহন সিং এর সরকারেতে যখন অর্ডিন্যান্স আনলো, সেই অর্ডিন্যান্সটা তিনি প্রকাশ্যে ছিঁড়ে ফেলে দিলেন। অর্থাৎ তিনি সরকারের কেউ নন, তিনি সরকারের অংশ নন, তিনি মন্ত্রিসভার সদস্য নন, অথচ তিনি এন্টায়ার একটা জোট সরকারের একটি সিদ্ধান্তকে তিনি প্রকাশ্যে তিনি ছিঁড়ে ফেলছেন। অর্ডিন্যান্সকে ছিঁড়ে ফেলে তিনি বোঝাতে চাইছেন যে তিনি এটার বিরুদ্ধে, এবং কংগ্রেস সরকারকে তা প্রত্যাহার করে নিতে হয়েছিল। অর্থাৎ তিনি যে ক্রমশই ক্ষমতায় আসবেন এটা যেমন বিজেপি বুঝতে পেরেছিল, তেমনি তার অপরিণামদর্শিতা, অদূরদর্শিতার বহু নিদর্শন তাদের ইন্ধন জুগিয়েছে বিজেপি, যার জন্য আক্রমণাত্মক হয়ে উঠেছে। এবার আমরা যদি দেখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লোকসভাতে বসে হয়েছেন, রাহুল গান্ধী বিরোধী নেতা, তিনি বিরোধী বেঞ্চ থেকে উঠে গিয়ে হঠাৎই নরেন্দ্র মোদীকে গলায় জড়িয়ে ধরলেন, কোলাকুলি করতে গেলে ঝুঁকে একতরফা। হাস্যকর একটা ব্যাপার। তিনি উইং করছেন, তিনি ইয়েতে বসে পার্লামেন্টে বসে তিনি অন্য বিরোধী তারই দলের নেতার দিকে তাকিয়ে তিনি চোখ টিপছেন। এগুলো তো সবই ধরা পড়ে। 2014 থেকে 2019-এর নির্বাচনের সময়তে বারবার তিনি উধাও হয়ে যাচ্ছেন, কোথায় না ছুটি কাটাতে চলে যাচ্ছেন। তার ভেতর যে সিরিয়াসনেসের অভাব যেটা ছিল, সেটাকে কিন্তু প্রত্যেকবার সবসময়তে বিজেপি তাকে একটা আর্মচেয়ার পলিটিশিয়ান, আধা সময়ের রাজনীতিবিদ, শখের রাজনীতি করছেন, তার ভেতরে সিরিয়াসনেস নেই, তিনি দলটাকে ধরছেন কিন্তু না ধরার মতন, তিনি ক্ষমতায় আসবেন কিন্তু দায়িত্ব নেবেন না, এই রকম বিভিন্ন প্রচার বিভিন্ন দিক থেকে তিনি ধরেন। 2014 সালের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয় বলা যায়। মোদির ব্যাপক উত্থান ঘটে, মাত্র 44টি আসন পায় কংগ্রেস, ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি। 2019 সালে পরিস্থিতির সামান্য উন্নতি হয়, 44 থেকে বেড়ে আসনের সংখ্যা হয় 52টি। এর মধ্যে অনেকগুলো লোকসভা নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন হয়েছে, এবং প্রতিটাতেই কংগ্রেস যে খুব ভালো করেছে বেশিরভাগ ক্ষেত্রে তা না। আর যখনই কংগ্রেসের এই ধরনের খারাপ ফলাফল হয়েছে, অভিযোগের তীর এবং সব কিছুর দৃষ্টি চলে গেছে রাহুলের দিকে, তার ব্যর্থতাকেই সামনে আনা হয়েছে। বিজেপির প্রচণ্ড রকমের সমালোচনাকে সহ্য করে আজকের এই অবস্থানে এসছেন। এর পেছনে কি কাজ করেছে? আজকে রাহুলের এই ট্রান্সফরমেশনটা যদি আমরা দেখি, তাহলে দুটো জিনিস দেখতে হবে, দুটো পরিবর্তন করতে। একটা হচ্ছে হুট করে বিদেশ চলে যাওয়াতে তিনি বন্ধ করে দিলেন, আর তিনি যখনই বা গেছেন, তখনই সেখানে বিদেশে গিয়ে বিভিন্ন ফোরামে নরেন্দ্র মোদীর স্বৈরতান্ত্রিক মনোভাব, তার একনায়কতন্ত্র, তার সমস্ত দমনমূলক পীড়নমূলক সমস্ত নীতির সেই সমালোচনাগুলো কিন্তু তিনি বিদেশের মাটিতে গিয়ে সেখানকার অডিয়েন্সের কাছে করতে থাকবেন। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর যেটা তিনি শুরু করলেন, ভারত জোড়ো যাত্রা। এই যে ভারত জোড়ো যাত্রা, এই যে 4000 কিলোমিটার 5 মাস ধরে কন্যাকুমারী থেকে শুরু করে শ্রীনগর পর্যন্ত, কাশ্মীর পর্যন্ত তিনি যে হাঁটলেন, এই হাঁটা, এই চর্চা, এই যে একটা কৃচ্ছসাধন, এটা রাহুল গান্ধীকে কিন্তু একটা অন্য মানুষ করে তোলে। ভারত যে কি, ভারতের মানুষ কি, ভারতের জিওগ্রাফি কি, ভারতের রসায়ন কি, ভারতের মানুষের চরিত্র কি, তার বৈচিত্র্য কি, এই জিনিসগুলোর সঙ্গে তিনি হাতে কলমে তার একটা শিক্ষা হয়ে গেল। তারপরে তিনি করলেন কি,
উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত, ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই যে দুটো যাত্রা, এই দুটো যাত্রার পাশাপাশি রাহুল গান্ধী আরো একটা বিষয় করলেন এবং সেটা কংগ্রেসকে দিয়ে তিনি করাতে বাধ্য হলেন, যে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও যে সমস্ত অরাজনৈতিক সংগঠন আছে, এনজিওস আছে, বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের হয়তো 1 লক্ষ বা 50,000 মানুষের ভেতরে একটা প্রভাব আছে, সেই মানুষগুলোকে, সেই সমভাবাপন্ন মানুষগুলোকে তিনি কাছে টানতে লাগলেন। আর এই কাজে তাকে বড়ভাবে সাহায্য করলো কিন্তু যোগেন্দ্র যাদব, যিনি স্বরাজ ইন্ডিয়ার নেতা, যিনি সেফোলজিস্ট, যিনি বিভিন্নভাবে কংগ্রেসকে সাহায্য করে এলেন, আসছেন, কিন্তু কোনোদিনই তিনি কংগ্রেসের রাজনীতিতে এত বছর ধরে বিশ্বাসী ছিলেন না, এবং তার মনের মতন যে তারই কি সমভাবাপন্ন আরো যে সমস্ত সংগঠনকে একজোট করে তারা কিন্তু কংগ্রেসের ভেতরে এই একটা বিশ্বাস গেঁথে দিতে চেষ্টা করলেন যে বিজেপি যে রাজনীতিটা করছে তার বিকল্প রাজনীতি করার অনেক জায়গা আছে, সেই ছোট ছোট সুতোগুলোকে কিন্তু এক জায়গায় গাঁথতে হবে। ভারত জোড়ো যাত্রা যখন 1 সপ্তাহ কি 10 দিন এগিয়ে গেছে, তামিলনাড়ু থেকে কেরালা থেকে কর্ণাটকে যখন ঢুকে পড়েছে, তারপর থেকে কিন্তু পাপ্পু বলাটাও বিজেপি বন্ধ করে দিচ্ছে, বিকজ দে রিয়েলাইজ দ্যাট দিস ইজ আ সিরিয়াস এফর্ট। আর এই প্রমাণের চেষ্টা করতে করতে এই যে ট্রান্সফরমেশনের কথাটা আমি বলছিলাম, সেটা করতে গিয়ে দেখা গেল যে রাহুল কাদের সঙ্গে মিশলেন, তার হরাইজনটা কিভাবে বাড়লো। হুটহুট করে তিনি দেখা যাচ্ছে তিনি দেশে এবং বিদেশে ট্রাক ড্রাইভারদের সঙ্গে তাদের কেবিনে বসে কয়েকশো মিটার পথ পাড়ি দিচ্ছেন, তাদের সুখ দুঃখ অসুবিধে কোথায় সেগুলো জিজ্ঞেস করছেন। মেকানিকদের সঙ্গে তাদের পট্টিতে গিয়ে, তাদের জায়গায় গিয়ে তিনি সেখানে মোটর মেকানিক, বিভিন্ন মেকানিক, সাইকেল মেকানিক, লেদ মেশিনের কারখানায় যারা কাজ করে শ্রমিক, তাদের সঙ্গে মিশছেন, তাদের কষ্ট, তাদের অভাব অভিযোগ জানার চেষ্টা করছেন। যারা ফুড ডেলিভারি দেয়, এই সমস্ত তাদের কষ্টটা কোথায়, উবার ওলা এই ড্রাইভার, হ্যাঁ, তাদের কষ্টটা কোথায়, তাদের দুঃখটা কোথায়, তাদের চাহিদা কি, সেগুলো জানার চেষ্টা করছেন। হরিয়ানা যাবার পথে তিনি হঠাৎ করে নেমে গেলেন, হরিয়ানাতে তিনি কুস্তিগিরদের আখড়ায় চলে গেলেন, তিনি চাষিদের আখড়ায় চলে গেলেন, মহিলারা সেখানে ধান বুনছেন, সেখানে তিনি হাঁটু জলে দাঁড়িয়ে ধান বুনতে শুরু করলেন, তাদেরকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন, একসঙ্গে খাওয়া দাওয়া করলেন। এই যে নিজের হরাইজনটা বাড়িয়ে যাওয়া, যে আমি সাধারণের লোক, আমি তোমাদেরই মতন, আমি তোমাদের সুখ দুঃখ বুঝি, এটা তিনি তার পরিচিতিটাকে যেমন বাড়লেন, তার প্রতি অ্যাকসেপ্টেন্স যেটা সেটাকেও যেমন বাড়ালেন, একই সঙ্গে তিনি দলের রাজনীতিটাকে তিনি কিন্তু ওই বাম ঘেঁষা রাজনীতির দিকে এগিয়ে নিয়ে গেলেন। রাজনীতিতে আসলে শেষ কথা বলে কোনো কিছু নেই, তাই একটি গণতান্ত্রিক পরিবেশে কোনো দলকে হেয় করা, কোনো ব্যক্তিকে হেয় করা এবং দলকে সমূলে বিনাশ করার যে প্রচেষ্টা কখনোই সাফল্যমণ্ডিত হয় না, সফল হয় না। রাহুল গান্ধীর এবারের উত্থান, কংগ্রেস দলের এবারের উত্থান সেটাকেই প্রমাণ করলো। আগামী দিনে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ ভারত হওয়ার ক্ষেত্রে কংগ্রেসের এবারের উত্থান এবং নেতা হিসেবে রাহুলের আবির্ভাব, নতুন করে আবির্ভাব, সেটা একটা খুব বড় ভূমিকা রাখবে। রাজনৈতিক বিশ্লেষকদের এটাই ধারণা।